সুপ্রভাত বন্ধুরা, আজ ৮ সেপ্টেম্বর সোমবার। শুরু করছি চিন্তনের মুখ্যবার্তা। প্রথমেই আন্তর্জাতিক খবর। ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের নেতৃত্বাধীন লেবার সরকারের উপপ্রধানমন্ত্রী অ্যাঞ্জেলা রেইনার শুক্রবার পদত্যাগ করেছেন। কর সংক্রান্ত অনিয়মের দায় স্বীকার করে তিনি পদত্যাগ করেন। ক্ষমতায় আসার পর গত 14 মাসে এই নিয়ে কিয়ার স্টারমারের মন্ত্রিসভা থেকে 9 জন পদত্যাগ করলেন। ইন্দোনেশিয়ায় একজন ডেলিভারি রাইডারের মৃত্যুর পর ব্যাপক আকার ধারণ করা বিক্ষোভ বিভিন্ন শহরে ছড়িয়ে পড়েছে। দেশের বাইরে এই ঘটনার প্রভাব পড়েছে। দক্ষিণ পূর্ব এশিয়ার কিছু দেশ থেকেও ডেলিভারি অ্যাপের মাধ্যমে তাদের প্রতি সমর্থন জানাচ্ছেন অনেকে। প্রতিবেশী দেশ মালয়েশিয়া, সিঙ্গাপুর, ফিলিপাইন এবং থাইল্যান্ডের অনেকেই জনপ্রিয় গ্যাব ও গোজেকের মতো অ্যাপ ব্যবহার করে ইন্দোনেশিয়ার ডেলিভারি রাইডারদের জন্য খাবার অর্ডার দিচ্ছেন। বিক্ষোভকারীদের বড় একটি অংশ এই ডেলিভারি রাইডাররা। প্রসঙ্গত, গত সপ্তাহে বিক্ষোভ চলাকালে গোজেক চালক আফকান কুর্নিয়াওয়ান পুলিশের গাড়ির চাপায় নিহত হন। তারপরেই জনরোষ তীব্র আকার ধারণ করে। ইরানে 2022 সালে নারী অধিকার আন্দোলনের সময় এক নিরাপত্তা কর্মকর্তাকে হত্যার অভিযোগে শনিবার মেহরান বাহের মিয়ান নামের একজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির সরকার। ইরানের বিচার বিভাগীয় ওয়েবসাইট মিজান এই তথ্য জানিয়েছে। ইরানের নীতি পুলিশের হেফাজতে 22 বছর বয়সী কুর্দি তরুণী মাসা আমিনির মৃত্যুতে দেশটিতে এই আন্দোলন দানা বেঁধেছিল। হিজাব আইন ভঙ্গ করার কারণে তাকে আটক করেছিল পুলিশ। ইসরায়েলি দখলদারিত্বের মধ্যে প্যালেস্তাইনবাসীর জীবন দক্ষিণ আফ্রিকার বর্ণবাদী শাসনের সময়কালের চেয়েও খারাপ বলে মন্তব্য করেছেন নেলসন ম্যান্ডেলার নাতি ম্যান্ডেলা। তিনি বিশ্ব সম্প্রদায়কে প্যালেস্তানীয়দের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। নেলসন ম্যান্ডেলার নাতি বলেন, আমরা অনেকেই প্যালেস্তাইনেরও দখলীকৃত অঞ্চল পরিদর্শন করেছি। আমরা সবাই একই সিদ্ধান্তে পৌঁছেছি যে প্যালেস্তানীয়রা বর্ণবাদ ব্যবস্থার চেয়েও অনেক খারাপ এক অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাচ্ছেন। আমেরিকা যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে একটি গাড়ি তৈরির কারখানায় অভিযান চালালো দেশটির অভিবাসন কর্তৃপক্ষ। অভিযানে প্রায় 500 জনকে আটক করা হয়েছে। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পর এটিই ছিল কোনো কর্মক্ষেত্রের সবচেয়ে বড় অভিযান। প্রায় 3000 একর জুড়ে বিস্তৃত কারখানাটি কোরিয়ার গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হুন্ডাইয়ের। ওই কারখানায় 1 বছর ধরে বৈদ্যুতিক গাড়ি তৈরি হচ্ছে। আটক ব্যক্তিদের অধিকাংশই দক্ষিণ কোরিয়ার নাগরিক। এই ঘটনায় উদ্বেগ এবং দুঃখ প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়া। কানাডার মাটিতে নিষিদ্ধ খালিস্তানি জঙ্গি সংগঠনগুলির সক্রিয়তা নিয়ে দীর্ঘদিন ধরেই অভিযোগ জানিয়ে আসছে ভারত। দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর আমলে খালিস্তানি নেতা হরদীপ সিং নির্জরের হত্যা নিয়ে ভারত কানাডার সম্পর্ক নজিরবিহীনভাবে তলানিতে ঠেকেছিল। নির্জর হত্যার সরাসরি ভারতের হাত রয়েছে বলে প্রকাশ্য অভিযোগ করেছিলেন ট্রুডো। সঙ্গে সঙ্গেই তা খারিজ করে ভারতের বিদেশ মন্ত্রক। তবে এবার তাদের দেশেই খালিস্তান সহ আরও কয়েকটি জঙ্গি সংগঠনের সক্রিয়তার কথা স্বীকার করে নিল কানাডার সরকার। বাংলাদেশের বিশিষ্ট লেখক, গবেষক, ঐতিহাসিক বদরুদ্দীন ওমর চিরবিদায় নিলেন। রবিবার সকাল 10টায় ঢাকার শ্যামলীতে বাংলাদেশ স্পেশালিস্ট হাসপাতালে তাঁর মৃত্যু ঘটে। তাঁর বয়স হয়েছিল 94 বছর। মূলত বার্ধক্যজনিত কারণেই তিনি বেশ কিছুদিন অসুস্থ ছিলেন। বদরুদ্দীন ওমর ছিলেন একটি যুগের দিশারি। তাঁর সম্পর্কে ওই দেশের বিশিষ্ট পণ্ডিত আহমেদ ছফা একবার বলেছিলেন, ওমরের যুগে বাস করি বলে আমি গর্বিত। এই যুগটি কিন্তু অন্তত কয়েক দশক ধরে ব্যাপ্ত ছিল। 1961 সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে তিনি দর্শন, রাজনীতি ও অর্থনীতি বিষয়ে পিএইচডি নিয়ে পূর্ব পাকিস্তানে চলে আসেন। তখন ওই দেশে চলছে আইয়ুব খানের সামরিক শাসন। তিনি শুধুই সমাজের লেখক ছিলেন না, তিনি ছিলেন লেখকদেরও লেখক। বহু কর্মকাণ্ডের মধ্যে তাঁর 3 খণ্ডে পূর্ব বাংলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনৈতিক বাংলা ভাষা আন্দোলনের ইতিহাস একটি অমর সৃষ্টি। 40-এর দশকের শেষ থেকে গোটা 50-এর দশক পর্যন্ত পূর্ব পাকিস্তানের রাজনৈতিক ইতিহাসকে তিনি ওই 3 খণ্ডে ধরে রেখে গেলেন আমাদের জন্য।
আসছি দেশের খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে শনিবার ফোনে কথা বললেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। নিজের এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, গত বৃহস্পতিবার প্যারিসে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এবং আমাদের কলিশন অব দ্য উইলিং এর অংশীদারদের সঙ্গে আমরা যে আলোচনা করেছি তার ফলাফল সম্পর্কে আমি মোদীকে জানিয়েছি। ভারত ও ফ্রান্স ইউক্রেনে ন্যায়সঙ্গত এবং স্থায়ী শান্তি অর্জনের জন্য একই সংকল্প নিয়েছে। আমাদের বন্ধুত্ব এবং কৌশলগত অংশদারের ওপর ভিত্তি করে আমরা শান্তির পথ ধরে একসঙ্গে এগিয়ে যাব। এবার দেশের ডিজিটাল আর্থিক পরিষেবা জগতে পা রাখতে চলেছে রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা বিএসএনএল। বেসরকারি টেলিকম এবং আর্থিক প্রযুক্তি সংস্থাগুলির সঙ্গে পাল্লা দিতে এবার নিজেদের ডিজিটাল লেনদেন অ্যাপ আনছে তারা। সংবাদ সংস্থা সূত্রে খবর, এই ইউপিআই প্রযুক্তি ভিত্তিক অ্যাপের নাম হবে বিএসএনএল পে। এর মাধ্যমে বিল মেটানো, টাকা পাঠানো, রিচার্জ ইত্যাদি পরিষেবার সুযোগ মিলবে। সংস্থা সূত্রের দাবি, বিএসএনএল সেলফ কেয়ার অ্যাপের মধ্যেই বিএসএনএল পে অ্যাপের সুবিধা পাওয়া যাবে। নির্দিষ্ট দিন জানানো না হলেও তা খুব শীঘ্র বাজারে আসবে বলে জানানো হয়েছে। আসামের বাংলাভাষী নিবিড় বরাক উপত্যকায় করিমগঞ্জ জেলার নাম পরিবর্তনের প্রতিবাদে শনিবার ঢাকা ধর্মঘটে পুলিশের বর্বরোচিত হামলায় শতাধিক ছাত্রছাত্রী গুরুতর রকম আহত হয়েছেন। কলেজ ক্যাম্পাসের ভেতর ঢুকে পড়ুয়াদের ওপর বেপরোয়া হামলা চালায় পুলিশ। এই ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। পড়ুয়াদের ওপর পুলিশি আক্রমণের প্রতিবাদে সোমবার ছাত্র ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। গঙ্গার জলবন্টন চুক্তির পুনর্নবীকরণ নিয়ে চলতি সপ্তাহে আলোচনায় বসতে চলেছে ভারত বাংলাদেশ। মঙ্গলবার নয়াদিল্লিতে দুই দেশের যৌথ নদী কমিশনের সদস্যরা বৈঠকে বসবেন। আলোচনার উদ্দেশ্য মূলত গঙ্গা পদ্মা জলবন্টন চুক্তি পর্যালোচনা করা এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা। তাছাড়া আগামী বছরের ডিসেম্বরে মেয়াদ শেষ হচ্ছে গঙ্গার জল চুক্তির, তাই চুক্তি পুনর্নবীকরণের বিষয়টিও উঠতে পারে মঙ্গলবারের বৈঠকে। আজ 8ই সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। 1966 সালের অক্টোবর মাসে ইউনেস্কো প্রথম ঘোষণা করে 8ই সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস হিসেবে পালন করা হবে। 1967 সাল থেকে প্রতি বছর 8ই সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস হিসেবে পালন করা হচ্ছে পৃথিবী জুড়ে। লেখক রুমার গার্ডেনের মতে, সাক্ষরতা প্রতিটি মানুষকে নতুন করে জন্ম দেয়। সাক্ষরতার এই নতুন জীবনে একজন মানুষ আর কখনোই একা বোধ করে না, তাকে সঙ্গ দেবার জন্য প্রস্তুত থাকে অগণিত বই। রাষ্ট্রসংঘের প্রাক্তন মহাসচিব কফি আনানের মতে, সাক্ষরতা হলো দুঃখ আর আশার মধ্যকার সেতুবন্ধন। আধুনিক সমাজে টিকে থাকতে হলে এর বিকল্প নেই। ধর্ম নিয়ে দেশ জুড়ে এক অস্বাভাবিক উন্মাদনা। গণেশ নিরঞ্জনের মৃত্যু মিছিল মহারাষ্ট্রে। গণেশ নিরঞ্জনের দিন মর্মান্তিক ঘটনা ঘটে গেল গোটা মহারাষ্ট্র জুড়ে। বিভিন্ন জেলায় পৃথক ঘটনায় অন্তত 4 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। একই সঙ্গে নিখোঁজ রয়েছেন আরও 13 জন। তাদের খোঁজে ইতিমধ্যেই রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনী এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর দল নামানো হয়েছে। এখন রাজ্যের খবর। ফের তলব করা হলো অভয় আন্দোলনের সঙ্গে যুক্ত ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের চিকিৎসকদের। আগামী 8, 9, 11 সেপ্টেম্বর হেয়ার স্ট্রিট থানায় তাদের ডেকে পাঠানো হয়েছে। বারবার প্রতিবাদী সিনিয়র ও জুনিয়র ডাক্তারদের এইভাবে হেনস্থা করার প্রতিবাদে গর্জে উঠেছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস এবং অভয়া মঞ্চ। সোমবার বিকেলে প্রতিবাদী জমায়েতেরও ডাক দিয়েছেন তারা। জুনিয়র ডাক্তার আসফাকুল্লাহ নাইয়া, দেবাশিস হালদার ও অর্ণব মুখার্জিকে সমন পাঠিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। সরকারি কাজে বাধা প্রদান, নিয়ম বহির্ভূতভাবে জমায়েত সহ একাধিক অভিযোগ তোলা হয়েছে তাদের বিরুদ্ধে। উল্লেখ্য, গত সপ্তাহে প্রতিবাদী চিকিৎসক ডাক্তার মানস গুমটা, ডাক্তার সুবর্ণ গোস্বামী, ডাক্তার দেবাশিস হালদারের মতো কয়েকজনকে ডাকা হয়েছিল। আরজিকর হাসপাতালে কর্মরত অবস্থায় নিহত চিকিৎসক ছাত্রীর জন্য ন্যায় বিচারের দাবিতে 2024 সালের অক্টোবরে কলকাতায় ধর্মতলায় দীর্ঘদিন অনশন আন্দোলন করেন জুনিয়র ডাক্তাররা। সেই প্রতিবাদ কর্মসূচির জন্যই তাদের সমন পাঠানো হচ্ছে বলে জানা গিয়েছে।
শিশু মৃত্যুকে কেন্দ্র করে দিনভর উত্তেজনা নদিয়ার তেহট্টে। ঘটনায় জড়িত থাকার সন্দেহে দুই প্রতিবেশীকে পিটিয়ে হত্যা করলেন গ্রামবাসীরাই। আরও একজন সন্দেহভাজন মহিলা গুরুতর জখম অবস্থায় চিকিৎসাধীন। শুধু তাই নয়, ভাঙচুর চালানো হয়েছে অভিযুক্তদের বাড়িতেও। পরিস্থিতি সামাল দিতে গ্রামে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। তারাই কোনো মতে উন্মত্ত জনতাকে নিয়ন্ত্রণে আনেন। তবে রাত গড়ালে উত্তেজনা কমেনি গ্রামে। এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ। তেহট্টের নিশ্চিন্তপুর গ্রামের ঘটনা। নিহত শিশুর নাম স্বর্ণভ বিশ্বাস, বয়স 9 বছর। শুক্রবার দুপুর থেকে নিখোঁজ থাকার পর শনিবার সকালে বাড়ির পাশের একটি ডোবা থেকে তৃতীয় শ্রেণীর ওই পড়ুয়ার মৃতদেহ উদ্ধার হয়। পরিবারের দাবি, ছেলেকে খুন করে দেহটি জলে ফেলে দিয়েছেন প্রতিবেশী উৎপল মণ্ডল ও তাঁর পরিবারের লোকজন। রবিবার পূর্ণ চন্দ্রগ্রহণ। রাজ্যের যে কোনো প্রান্ত থেকে দেখা গিয়েছে মহাজাগতিক ঘটনাটি। বিশ্বাসে নয়, যুক্তিতর্কে মুক্তি, এই স্লোগানকে সামনে রেখে রাজ্যের বিভিন্ন প্রান্তে আয়োজন করা হলো চন্দ্রগ্রহণ দেখার বিশেষ কর্মসূচি। পূর্ণ চন্দ্রগ্রহণ বা ব্লাড কভার মুন 7 সেপ্টেম্বর রাত 8টা 58 থেকে দেখা যায় খালি চোখে। সেই দৃশ্য দেখতেই শত শত মানুষ হাজির হয়েছিলেন। সবচেয়ে বড় কথা, যেখানে আশা দেখছে তা হলো দর্শকদের সিংহভাগ ছিলেন ছাত্রছাত্রী। আয়োজনের দায়িত্বে ছিল পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ। শেষে খেলার খবর। রবিবার মেন্স হকি এশিয়া কাপের ফাইনালে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হলো ভারত। এই নিয়ে চতুর্থবার এই শিরোপা জিতল ভারত। কোরিয়ার বিরুদ্ধে ভারত জিতেছে মোট 10 বার। সেই পরিসংখ্যানও নিজেদের পক্ষেই রাখতে সক্ষম হলো ক্রেগ ফুলটনের দল। 4-1 ফলাফলে জোড়া গোল করেন দিলপ্রীত সিং। ইউএস ওপেনের পুরুষ এককের ফাইনালে রবিবার 7 সেপ্টেম্বর রাতে মুখোমুখি হয়েছিলেন কার্লোস আলকারাজ ও ইয়ানিক সিনার। ধারণা করা হয়েছিল ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াই হবে, তবে হয়েছে উল্টোটা। এক পেশে ম্যাচ জিতে ইউএস ওপেনের পুরুষ এককের শিরোপা জিতলেন আলকারাজ। ফাইনালে সিনারকে 6-2, 3-6, 6-1, 6-4 গেমে উড়িয়ে দিয়ে দ্বিতীয়বারের মতো ইউএস ওপেন জিতলেন কার্লোস আলকারাজ। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।